ক্লিন চিট কিনা বলবো না, কিন্তু আর্থিক দুর্নীতির প্রসঙ্গে সবার আগে একদম মানে যাকে নিয়ে আর্থিক দুর্নীতি বা কিছু নেই বলেই আপাতত দৃষ্টিতে মনে করা হচ্ছে আর্থিক দুর্নীতির খবর প্রকাশে নেই, সেই দলের প্রতিনিধি হয়ে সায়ন বসে রয়েছে। তো সায়ন অনেকটা ফ্রন্ট ফুটে আজকে। হ্যাঁ সায়ন। দেখুন, সবাইকে প্রথমে শুভ সন্ধ্যা। আমি আলোচনাটা অনেকক্ষণ ধরে শুনছিলাম। বিষয়টা হচ্ছে যে দেখুন, এই কারণে তো দিনের শেষে একটা গর্বের বিষয় কাজ করে যে দলটা করি 34 বছর সরকার চালিয়েছি আমরা, 1 বছর 2 বছর একটা দুটো টার্ম নয়। দেখুন, তৃণমূল কংগ্রেস 2011 থেকে 2016 এই 5 টার্মে মানে এই 5 বছর সরকার চালাতে গিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি উঠেছে, আনপ্রুভেন প্রুভেন আমি আপাতত সাইড করে রাখছি। আমি বলছি অভিযোগ রয়েছে। তো 2016 থেকে 2021 আরো অনেকগুলো অভিযোগ এসছে। আমরা এরকম ভাবে কিন্তু 34টা বছর ধরে সরকার চালিয়েছি এবং বাংলার মানুষদের কাছে আমরা চিরজীবন কৃতজ্ঞ থাকবো যে আমাদেরকে ওনারা 34 বছর সরকার চালানোর সুযোগ দিয়েছে। আমরা যেমন 3বার হেরেছি, তেমন ভাবেই আমরা 34 বছর সরকার চালিয়েছি এবং এটাই হচ্ছে আমাদের ক্রেডিবিলিটি, লেফট লিডারশিপ, লেফট ফ্রন্ট লিডারশিপ। এবং দেখুন, এখানে একা এই কৃতিত্ব সিপিআইএম এর নয়, এখানে এই কৃতিত্ব অবশ্যই বাম ফ্রন্টের সার্বিকভাবে। তার কারণ এতগুলো দলকে নিয়ে এত বছর ধরে আমরা এগিয়েছি। তৃণমূল প্রথমের দিকে তো দাবি করেছিলেন, যেহেতু আলোচনাটা হয়তো একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, আমি আপনাকে বলছি রাজারহাটের বুকে 2010 সালে একটি মিটিং হচ্ছে, এখনো পরিষ্কার মনে রয়েছে। মমতা ব্যানার্জি সেই সময় রেলমন্ত্রী, উনি রাজারহাটে প্রায় 2 ফুট 3 ফুট ফাইল নিয়ে গিয়ে উনি বললেন আমার কাছে সব কাগজ রয়েছে, ক্ষমতায় এসে হিটকো থেকে শুরু করে যারা যারা দুর্নীতি করেছে সবাইকে জেলে পুরবো। সবার প্রথমে নাম কার? গৌতম দেব। আমি বলছি 10 বছর সময়কাল ধরে দুর্নীতির একটা অভিযোগ আমাদের দিকে কেউ আঙুল তুলতে পারেনি। সারদা, রোজ ভ্যালি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা আমাদের নেতাদের বিরুদ্ধে এসছে। আমরা না কোনোদিনও রাস্তায় বেরিয়ে মিছিল করতে যাইনি সেই কোনো কাউকে প্রোটেক্ট করবার জন্য। আমাদের দল থেকে আমরা চ্যালেঞ্জ করে বলেছিলাম সিবিআই কে হেল্প করবার জন্য যা যা করণীয় আমরা সব করব। শুধু তাই নয়, এই সারদা রোজ ভ্যালির ইনভেস্টিগেশনের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আব্দুল মান্নান তাদের পকেটের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে কেস করেছে। আর এই রাজ্যের সরকার ট্যাক্স পেয়ার্সদের টাকা খরচা করে সিবিআই কে আটকানোর জন্য সওয়াল করেছে সুপ্রিম কোর্টের মধ্যে। সুতরাং এগুলো আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে কেন্দ্রের সরকার নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন, আপনি বলছিলেন বিজেপির প্রতিনিধি উত্তর দেবে, প্রধানমন্ত্রী পিএম কেয়ার ফান্ড নিয়ে উত্তর দিতে পারছেন না, আপনি ভাবছেন বাংলার বিজেপির প্রতিনিধি উত্তর দেবেন? বিজেপির রাজ্য সভাপতি কার্যত চুপ করে গেছেন, মাঝে মাঝে একটু চমকাচ্ছেন, গর্জাচ্ছেন, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিছুই হচ্ছে না কার্যত। আর আপনি যদি ভেবে থাকেন বাংলার কোন বিজেপির প্রতিনিধি তিনি চ্যানেলে এসে আপনার প্রশ্নের উত্তর দেবেন, ওনাকে যদি এখন গড়িয়ে গড়িয়ে বল করা হয় উনি তাতেও হিট উইকেটই করবেন, ওনার বলার খুব একটা কিছু নেই। আমরা বলছি দেখুন, যে পিএম কেয়ার্স ফান্ড এত কোটি কত টাকা এসছে তাই জানি না, কত কোটি টাকা এসছে পিএম কেয়ার্স ফান্ডে আমরা সেটুকু পর্যন্ত জানতে পারিনি এখনো অব্দি। ব্যাপম কেলেঙ্কারি, আমি আপনাকে একের পর এক লিস্ট ধরিয়ে দিতে পারি। এই ব্যাপম কেলেঙ্কারি মধ্যপ্রদেশের বুকে বলা হচ্ছে স্বাধীনতার পর থেকে সবচাইতে বড় একটা স্ক্যাম, যেখানে এডুকেশন ডিপার্টমেন্ট ইনভলভ হয়ে রয়েছে। আমরা বলছি একের পর এক স্ক্যাম তো গত 7 বছর ধরে গোটা ভারতবর্ষের মানুষ আমরা দেখেছি। শুধু তাই নয়, বিজেপি ক্ষমতা দখল করবার জন্য এই দুর্নীতির সাথে কিন্তু বারংবার আপোষ করেছে। আমি আপনাকে বলছি 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসবার আগে তারা কি বলেছিল না, খাউঙ্গা না খানে দুঙ্গা, প্রধানমন্ত্রী বলছিলেন। এখন ভারতবর্ষের মানুষ, আমার দেশের নাগরিক, আমি যে দেশে বসবাস করি, আমি যে দেশের নাগরিক, সে দেশে অমিতাভ বচ্চন থেকে শুরু করে অন্য যে কেউ মানে একটু ডায়লগ দিলে সবাই খুব আর কি জনপ্রিয়তা লাভ করে। মোদিজিও জনপ্রিয়তা লাভ করেছিলেন, আপকি বার মোদি সরকার, না খাউঙ্গা না খানে দুঙ্গা, চৌকিদার, এত কিছু তো বলেছিলেন। আপনি দেখুন আজকে কেন্দ্রের সরকারের দিকে তাকিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সামনে আসছে। শুধু তাই নয়, সেখানে পিএমওর নাম পর্যন্ত চলে আসছে। শুধু তাই নয়, আমি আপনাকে বলছি মধ্যপ্রদেশের কংগ্রেসের সরকার দখল করবার জন্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিরুদ্ধে যা মামলা ছিল রাতারাতি সেই মামলাকে পর্যন্ত তুলে নেওয়া হয়। আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না। মহারাষ্ট্রের বুকে ঠিক যে সময়তে
সরকার গঠন করা নিয়ে দোলাচলে চলছে, রাষ্ট্রপতি শাসন জারি করে দিল কিছুদিনের জন্য। বিজেপি খেলতে নেমে গেল ময়দানে, এবং খেলতে নেমে গিয়ে কোনো একজন সাংসদ, আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না, তাকে ডেকে পরিষ্কার অফার করে দেওয়া হলো, আমি সিবিআইতে তোমার এগেনস্টে যা যা অভিযোগ আছে আমি সমস্ত ক্লিন চিট দিয়ে দিচ্ছি, সব কেস তুলে নিচ্ছি, তুমি খালি তোমার এমএলএ নিয়ে আমার দিকে চলে এসো, আমরা গভর্নমেন্ট করব। তিনি কাজের কাজও করলেন, তিনি সমস্ত কেস উইথড্র করলেন, পরের দিন আবার দেখলাম তিনি তার দলে ফিরে চলে গেলেন। এইটা হচ্ছে বিজেপি। আমাদের বাংলার বুকে যাদেরকে আমরা প্রকাশ্যে দুর্নীতি করতে দেখেছি, প্রকাশ্যে ঘুষ নিতে দেখেছি, প্রকাশ্যে যারা দুর্নীতির সাথে যুক্ত, যে নেতাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই নেতাগুলোকে বিজেপি বকলমে ভাঙিয়ে নিয়ে গিয়ে কার্যত সেই চোরেদের একটা রিউনিয়ন ঘটালো, এবং সেই চোরেদেরকে ফ্রন্ট লাইনে নিয়েছে বিজেপি 2021-এর নির্বাচনে লড়াই করলো। আমি আপনাকে একটি কথা শুধুমাত্র এখানে বলছি, কিছুদিন আগে দেখলাম মুকুল রায়ের ওয়াইফ, তিনি অসুস্থ ছিলেন, আমি ওনাকে এই ওয়েল উইশ করছি যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কিন্তু যে বিজেপি এক সময় বলেছিল ভাগ মুকুল ভাগ, সেই বিজেপির প্রধানমন্ত্রী, আমাদের গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী মুকুল রায়কে ফোন করে খোঁজ নিচ্ছেন আপনার ওয়াইফ এখন কেমন আছেন। মুকুল রায় 2021 সালে ডিসাইডিং ফ্যাক্টর ছিলেন বিজেপিতে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না। সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনটা কে করবে, এটাও তো একটা সবচাইতে বড় আজকে প্রশ্ন। তৃণমূল কংগ্রেস এই আন্দোলন করতে পারবে? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এরকম 100টা অভিযোগ রয়েছে। বিজেপি আজকে তৃণমূলের বিরুদ্ধে বলছে, কিন্তু কার বিরুদ্ধে বলছে? বিজেপি ঘুমোতে যাওয়ার সময় যাকে চাল চোর বলেছে, ট্রিপল চোর বলেছে, নারদার চোর, সারদার চোর, রোজভ্যালির চোর, গরুর চোর, কয়লা চোর, সব চোর বলেছে, পরের দিন সকালবেলায় তাকে একটা গেরুয়া উত্তরীয় পরে তাকে দলে টেনে নিয়েছে। এই ক্রেডিবিলিটি বিজেপির নেই যে বিজেপি তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে বলবে। তৃণমূল কংগ্রেস বিজেপির দুর্নীতির বিরুদ্ধে আজকে কথা বলবে। এক্ষুনি প্রিয়দর্শিনী বলছিল, শুনছিলাম যে কিছুক্ষণ, হ্যালো হ্যালো যাচ্ছে, বলুন বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ সায়ন, হ্যালো, হ্যাঁ সায়ন শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় ফোন আসার জন্য কোনো সমস্যা হয়েছে, আমার মনে হয়। হ্যাঁ সায়ন, শুনতে পাচ্ছেন আমার কথা? এভরিবডি, আমরা তখন শুনতে পাচ্ছিলাম সায়ন, বোধহয় আপনার সমস্যা হচ্ছিল। আচ্ছা সায়ন, আরে সিপিএম এর সরকারটা এতটাই বাজে, একটুখানি বিদ্যুৎ চমকালেই কারেন্ট চলে যাচ্ছে। এত বাজে অপদার্থ সিপিএম এর সরকারটা, একটুখানি বিদ্যুৎ চমকালো তোকে কারেন্ট চলে গেল। যাই হোক, যে বিষয়টা কথা বলছিলাম, আচ্ছা আমি কি এর উত্তরটা, আপনি সায়ন যেটা বলছিলেন যে প্রিয়দর্শিনী, একটুখানি আমি শেষ করে দিই। আচ্ছা বেশ বেশ, আমি আপনার উত্তর দিতাম, ঠিক আছে, বলুন বলুন। একটুখানি শেষ করে দিই। দেখুন, ইউপিএ 2 নিয়ে তো এত আলোচনা হয়, এবং আমি আপনাকে বলছি ইউপিএ 2 তে রাস্তায় নেমে কংগ্রেসের গভর্নমেন্টের এগেনস্টে সবচাইতে যদি সেই সময় কেউ সোচ্চার হয়ে থাকে অ্যাপার্ট ফ্রম বিজেপি সেটা দিল্লি বেস যা করেছে। ইকোনমিক পলিসিতে তো আমরা সোচ্চার হয়েছিলাম বিভিন্ন স্ক্যামে, বিভিন্ন আমি আপনাকে গোটা বিষয়টা বলছি, সেটা 2G হতে পারে, সেটা আদর্শ আবাসন কেলেঙ্কারি হতে পারে, বিভিন্ন রকমের যে স্ক্যাম গুলো সেই সময় সামনে আসছিল, যে সুইস ব্যাংকে এত কোটি টাকা মজুদ আছে। কিন্তু বিষয়টা কি জানেন তো, মনমোহন সিং এর গভর্নমেন্টের একটাই ক্রেডিবিলিটি ছিল, মনমোহন সিং গভর্নমেন্ট কোনোদিন এই আলোচনাটাকে ডাইভার্ট করতে চায়নি। দুর্নীতি ওয়াজ আ ইস্যু। 2009 থেকে 2014 অব্দি গোটা ভারতবর্ষের পলিটিক্যাল টপিক কি ছিল? জিডিপি। গোটা ভারতবর্ষের টপিক কি ছিল? লোকপাল, লোকায়ুত। এটাই তো একটা পলিটিক্যাল ডিসকাশন। আপনি খুব ভালো করে আজকে দেখুন, বিজেপির বিরুদ্ধে আপনি যখন দুর্নীতির অভিযোগ আনবেন, কালকে সকালবেলায় কোথাও যদি একটি অ্যাটাক হয়, সেখান থেকে যদি আমরা একটা রিটালিয়েট করি, এবং এই গোটা একটা ন্যাশনালিজমের হাওয়া থেকে শুরু করে একটা হিন্দু মুসলিম, সেখানে একটা কমিউনাল এজেন্ডাকে ঢুকিয়ে দিয়ে সেই দুর্নীতির আলোচনাকে আপনি আর খুঁজেই পাবেন না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি 2019 সালের, বিজেপি সেন্ট্রাল লিডারশিপও কনফিডেন্ট ছিল না যে তারা গভর্নমেন্টে আসতে পারে। 2019 সালের ওই যে ফেব্রুয়ারি মাসে যে আক্রমণটা হলো, যে জঙ্গি আক্রমণটা হলো, সেই জঙ্গি আক্রমণের পরে যে এয়ার স্ট্রাইক হলো, সেখান থেকে একটা ন্যাশনালিজমের হাওয়া তুলে বিজেপি কিন্তু গভর্নমেন্টে ফিরে এলো। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে করাপশনটাকে যে মানুষের সামনে আমরা তুলে ধরবো, করাপশনটা যে একটা ইস্যু, সেটা আসবার আগে একটা ন্যাশনালিজম এবং একটা আইডেন্টিটি পলিটিক্স, তুমি হিন্দু তুমি মুসলিম, যেটা ওয়েস্ট বেঙ্গলেও খুব ভালোভাবে চলছে, এবং 34
একশোটা খারাপ কথা বলতে পারেন আমাদেরকে, কিন্তু আমরা আইডেন্টিটি পলিটিক্সকে কিন্তু এইভাবে ইউজ করিনি। আমি প্রিয়দর্শিনীকেও আগের দিন একই কথা বলছিলাম, দেখো 34 বছরে তুমি আমার নামে 100টা খারাপ কথা বলতে পারো, কিন্তু তুমি এ কথা কোনোদিনও বলতে পারবে না যে অনিল বিশ্বাস বা বিমান বসু কোনো এক তৃণমূলের এমএলএ, কোনো এক তৃণমূলের এমপি, কোনো এক কংগ্রেসের নেতাকে বিকেল বেলায় আলিমুদ্দিন স্ট্রিটে ডেকে নিয়ে গিয়ে উন্নয়নের জোয়ারে ভেসে এসছে বলে তাকে আমরা দলে যোগ করিয়ে নিলাম। এই জায়গাটা কিন্তু বাংলায় ছিল এবং এটা অ্যাকসেপ্ট করতে হবে এই বিষয়টা। 2 নম্বর আমি আপনাকে একটি বিষয় বলছি, দেখুন কাদেরকে নিয়ে আপনি আলোচনা, আমরা বারংবার চিঠি দিয়েছি, আমরা পার্লামেন্টের মধ্যে মোহাম্মদ সেলিম সেই সময় এমপি ছিলেন, আমরা বারংবার এই কথা বলেছি যে পার্লামেন্টে যে এথিক্স কমিটি, নারদা নিয়ে পার্লামেন্টে এথিক্স কমিটি হলো, তো সেই এথিক্স কমিটির হেড কে লালকৃষ্ণ আদবানি। মমতা ব্যানার্জির চোখে গুড বিজেপি লিডার, মমতা ব্যানার্জি একটা সুন্দর ওয়ার্ড ইউজ করে, এটা সায়না একটা ভাইটাল পয়েন্ট বলছে, এটা এথিক্স কমিটির মিটিং হয়নি। আমি একটুখানি শেষ করে নিচ্ছি ম্যাডাম, আমি বলছি দেখুন ম্যাডাম, মমতা ব্যানার্জি একটা খুব সুন্দর গুড বিজেপি ব্যাড বিজেপি, আমি জানি না বিজেপির গুড কি আছে আর ব্যাড কি আছে, বিজেপি ইজ বিজেপি, তার একটা আইডিওলজি আছে, হিন্দু রাষ্ট্র করবে, এই হচ্ছে বিজেপির আইডিওলজি, খুব সোজা কথা। এর মধ্যে কোনো গুড বিজেপি ব্যাড বিজেপি থাকতে পারে না। আপনি দেখুন এথিক্স কমিটি চুপ করে বসে রইল, আপনি 34 বছরে আমাদের অ্যান্টি করাপশনের কথা বলছিলেন, এবার আমি আপনাকে বলছি শুনুন, 2004 থেকে 2009 সোমনাথ ভট্টাচার্য সেই সময় স্পিকার ছিলেন, আমার দলের বর্ষিয়ান নেতা ছিলেন, সোমনাথ ভট্টাচার্যের নেতৃত্বে সেই সময়তে কিছু নেতার একই রকমের অভিযোগ এসেছিল, সেই সময়তে কিন্তু এথিক্স কমিটি ডেকে তাদেরকে পার্লামেন্ট থেকে বের করে দিয়েছিল। ভারতবর্ষের সংসদের যে গরিমা, যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখবার যে কাজ, সেই কাজ কিন্তু আমরা করেছিলাম। শুধু তাই নয়, আমি আপনাকে আরো একটি কথা বলছি, এই যে ধরুন আজকে মমতা ব্যানার্জি বলছেন, প্রিয়দর্শিনী এখানে বলছেন যে তৃণমূল কংগ্রেসে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে নাকি দোষ যদি প্রমাণ হয়ে যায় তাহলে কি করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বলছি যে কত রকমের স্টেটমেন্ট হয়। আমি আপনাকে বলছি, বউবাজারের একটি জনসভা থেকে 2016 সালে মমতা ব্যানার্জি বললেন, আগে যদি এই ক্লিপিংস আপনারা আমাকে দেখাতেন তাহলে আমি এনাদেরকে টিকিটই দিতাম না। সেই মমতা ব্যানার্জি, তারা যখন ভোটে জিতলেন, মমতা ব্যানার্জি তার স্টেটমেন্ট কমপ্লিটলি চেঞ্জ করে নিলেন এবং তারাই মমতা ব্যানার্জির কার্যত কোর টিম, তারা কার্যত মমতা ব্যানার্জির কোর টিম। অভিষেক ব্যানার্জি বিধানসভা নির্বাচনের সময় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে বললেন, টাকা নিতে তোমায় দেখা গেছে, চোর তো তুমি। অথচ আমরা দেখছি সৌগত রায় সন্ধ্যাবেলায় বসে সেই তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করছেন নারদাকে। সুতরাং এই গোটা বিষয়টাই খুব দিশাহীন একটা বিষয়। এবং আমি আপনাকে বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টের আরেকটি বিষয়, ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে কোটি কোটি টাকা আসছে, এই টাকার যে হিসাব, এটা আরো বড় স্ক্যাম। গোটা ডেমোক্রেসির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার ভেঙে দেওয়ার জন্য এমন একটা আইনই খুব মানে একদম ইজ এনাফ। এবং এই দুর্নীতির বিরুদ্ধে কে লড়াই করবে? দেখুন আমি আপনাকে একটা বিষয় বলি, দুর্নীতির বিরুদ্ধে যে মুভ হব, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, সেটা একটা স্পেসিফিক কোয়েশ্চেন। অরবিন্দ কেজরিওয়াল, যিনি দুর্নীতির বিরুদ্ধে এত লড়াই করলেন, লোকপাল, লোকায়ুত, এত কিছু করলেন, অরবিন্দ কেজরিওয়াল দেখলাম ক্ষমতায় আসবার পরে বললেন, আমরা ক্যাপিটালিজমের পক্ষে, আমরা ক্রোনি ক্যাপিটালিজমের এগেনস্টে। এখন বিষয়টা হচ্ছে যে ক্রোনি ক্যাপিটালিজম হচ্ছে ক্যাপিটালিজমেরই একদম মানে হাইয়েস্ট পিক। এখন ওই ক্যাপিটালিজমের পক্ষে গিয়ে সবটা আমি প্রাইভেটাইজেশনের পক্ষে চলে যাচ্ছি, আমি মার্কেট ইকোনমির পক্ষে সওয়াল করছি, তারপর থেকে দাঁড়িয়ে আমি ওই করাপশনের এগেনস্টে লড়বো, এটা খুব একটা সহজ বিষয় নয়। আমি এখানে আরো একটি বিষয় আপনাদের এখানে দৃষ্টি আকর্ষণ করছি। আমি বলছি ধরুন আমাদের রাজ্যের বুকে, আমি বলছি একটা ছেড়ে দিন, একদম নতুন যিনি রাজনৈতিক কর্মী, আপনি একটা কথা ভাবুন তো, ধরে নিন আজকে একটা ছেলের তার ইচ্ছা হলো সে তৃণমূল করবে বা কংগ্রেস করবে বা সিপিএম করবে, একটা নতুন বাচ্চা ছেলে, নবাগত, সে কি দেখছে? সে দেখছে কেন্দ্রের একটা দল, রাজ্যের একটা দল, যাদেরকে দুহাত পেতে ঘুষ নিতে দেখছি, সারদা, রোজভ্যালি থেকে শুরু করে একের পর এক চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত হয়ে যাচ্ছে, কেন্দ্রের নেতারা অভিযুক্ত হয়ে যাচ্ছে। আমরা কি দেখছি? আমরা দিনের শেষে দেখছি সেন্ট্রাল ফোর্স তাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, মানে তারা যেন একটা কত বড় স্টার একটা বিষয়। কার্যত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তারা আজকের দিনের এস্টাবলিশড লিডারশিপ, এটা সমাজে কোন বার্তা আমরা দিচ্ছি? আপনি বলতে পারবেন কোন দিকে আমরা ঠিক এগিয়ে নিয়ে যাচ্ছি? এবং আমি আপনাকে লাস্ট আরো একটা কথা বলছি, প্রিয়দর্শিনী এই যে বললেন না যে দলে থেকে ব্যবস্থা নেবেন, আমি বলছি প্রিয়দর্শিনী শুনুন, আমাদের পূর্ব মেদিনীপুরের সবচাইতে বড় নেতার নাম শুনুন, লক্ষণ শেঠ। এই যে আজকের দিনে হচ্ছে না, আজকের দিনে শুভেন্দু অধিকারী একেবারে পূর্ব মেদিনীপুরের একাই কার্যত, উনি মায়, উনি বাপ, উনি যা বলছেন তাই হচ্ছে। আমরা বলছি দেখুন,
লক্ষণ সেটের তো একটা সে ছিল পূর্ব মেদিনীপুরে, সেই লক্ষণ সেটের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ এসছে, আমরা দলীয় কমিশন বসিয়ে সেই লক্ষণ সেটকে আমরা বের করে দিয়েছিলাম। যে সময় বের করে দিয়েছিলাম সে সময় কিন্তু আমরা ক্রাইসিসের মধ্যে ছিলাম, আমরা কিন্তু 34-এর ছিলাম না, আমরা কিন্তু ক্রাইসিস পিরিয়ডের মধ্যে ছিলাম। এবং এই দম অন্য কেউ দেখাতে পারবে? অন্য কারোর ক্ষমতা আছে? আজকে প্রিয়দর্শিনী এখানে বসে আছে, আমি পিসিআর কে বলবো প্রিয়দর্শিনীকে স্ক্রিনে দেওয়ার জন্য। প্রিয়দর্শিনী, তুমি আজকে এই উত্তর দিতে পারবে? প্রিয়দর্শিনী, উত্তরবঙ্গের কোনো এক জায়গাতে আমি চাইলে তোমাকে পোস্টার দেখিয়ে দিতে পারি, সেখানে তোমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের একজন বহিষ্কৃত সিপিআইএম এর সাংসদের বিরুদ্ধে তোমরা মিছিল করেছিলে। বাংলার রাম রহিমকে জেলে পুরতে হবে, বাংলার রাম রহিমকে তোমরা এখন নেতা বানিয়ে দিয়েছো, আমরা বহিষ্কার করেছিলাম। তোমরা এই যে বলছো না, এই যে একটা স্বচ্ছ ভাবমূর্তির কথা, আমরা তো তাকে বহিষ্কার করেছিলাম, কিন্তু তোমরা তাকে নেতা হিসেবে এস্টাবলিশ করলে, সেটা তোমাদের দলের বিষয়, আভ্যন্তরীণ বিষয়। কুণাল ঘোষকে তুমি রাজ্যের সম্পাদক বানিয়ে, মমতা ব্যানার্জি বলছেন আমার কাছে যেন না কোনো কয়লা, গরু এসবের কোনো অভিযোগ আসে। কোন বার্তা দিতে চাইছো তোমরা? কুণাল ঘোষকে রাজ্যের সম্পাদক বানাচ্ছ, যে কুণাল ঘোষ 100টা ক্লিপিংস পড়ে আছে। কুণাল ঘোষ নিজে বলছে কালীঘাটে টাকা লোকানো আছে, বলছে মমতা ব্যানার্জি সবচাইতে বেশি উপকৃত হয়েছে। উনি তো সিপিএম এর নেতা নন, উনি তো কংগ্রেসের নেতা নন, উনি তৃণমূল কংগ্রেসের নেতা। সেই তৃণমূল কংগ্রেসের নেতা, যে নেতা বললেন মমতা ব্যানার্জির বাড়িতে টাকা লোকানো আছেন, তিনি 2021 সালে তৃণমূল কংগ্রেসের স্টার ক্যাম্পেনার। কোন বার্তা দিচ্ছ সোসাইটিতে? রাজনীতি তো হবে, তুমি তৃণমূল, আমি সিপিএম, উনি কংগ্রেস, এনারা মিডিয়া পার্সন, সব তো হবে, কিন্তু সোসাইটিতে আমরা কোন বার্তা দিচ্ছি? আমরা কি ঠিক বার্তা দিচ্ছি? আদৌ কি মনে হয় শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত নেতা, রাজীব বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত নেতা, এটা বোঝবার জন্য ওদেরকে বিজেপিতে যেতে হয়। আর যতদিন না ওরা বিজেপিতে যায় ততদিন অব্দি শুভেন্দু অধিকারী যাতে দলে থাকেন, তাই জন্য সৌগত রায় তার সাথে বসে মিটিং করেন। রাজীব বন্দ্যোপাধ্যায় যাতে দলে থাকেন, তাই জন্য পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মহাসচিব তাদেরকে বসে মিটিং করেন। যখন ওরা চলে যান, তারপরে তোমরা বলো বন সহায়ক দপ্তরে দুর্নীতি হয়েছে। যখন ওনারা চলে যান, তারপরে অভিষেক ব্যানার্জি বলেন টাকা তো তোমায় নিতে দেখা গেছে। কোন ধরনের দুর্নীতি? আর এই দুর্নীতির বিরুদ্ধে কে লড়াই করবে? তৃণমূল কংগ্রেস লড়াই করবে বিজেপির বিরুদ্ধে, আর বিজেপি লড়বে তৃণমূলের বিরুদ্ধে। এটা কখনো হতে পারে না। তাই আপনারা যে কথা বললেন, আবারও আমি বলছি, যে ক্রেডিবিলিটির কথা আপনারা বললেন, এই ক্রেডিবিলিটি কিন্তু আমরা অর্জন করেছি। এটা ঠিক আমরা নির্বাচনে হেরেছি, এটা ঠিক আমরা বিধানসভায় শূন্য হয়ে গেছি, এটাও ঠিক। আবার এটাও ঠিক এই দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই আমরা করি।